হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ওয়ান শটে। আজকে ওয়ান শটটি হচ্ছে রুই মাছের উপরে, এবং এই রুই মাছ টপিকটা বেশ ছোট একটা টপিক। সো এটা ওয়ান শটে অনেক ছোটই হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট স্পেসিফিক কয়েকটা জায়গা আছে এখান থেকে। চলো শুরু করি, যেগুলো পরীক্ষায় বেশি আসে আমরা যেন ওগুলো ভালো করে পড়ি, কারণ এইটা এবং ঘাসফড়িং এই দুইটা সবাই পড়তে চায় না। তো এই জন্য আমি একদম কনসাইজ আকারে একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াচ্ছি, যেন ইনশাল্লাহ তুমি এগুলো যদি পরীক্ষায় আসে ভাইয়া এবং আপুরা তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারো। ওকে, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রুই মাছ, ভাই রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র। কিছু যদি না আসে, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আসলে তুমি ইনশাল্লাহ উত্তর করতে পারবা, অতটুকু আমি আশাবাদী। রক্ত সংবহনতন্ত্র, হ্যাঁ, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে আমি তোমাকে স্পেসিফিক বলে দিই ধমনীতন্ত্র। এটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। ধমনীতন্ত্রটা ইনশাল্লাহ সবাই ভালো করে পড়বা। ওয়ান শটের মধ্যে আমরা ধমনীতন্ত্রটা কভার করবো, কারণ এটা রুই মাছ টপিকের মধ্যে অনেক বেশি আসছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে যাবো ভাই রুই মাছের যে ফুলকা, শ্বসনতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ পার্ট ফুলকার মধ্যে ফুলকা সূত্রক। এই ফুলকা সূত্রকের গঠন আমরা ইনশাল্লাহ পড়বো, এবং একই সাথে আমরা রুই মাছের শ্বসন কৌশল সম্পর্কে একটা হালকা আইডিয়া নিব, যেন যদি কোনো কারণে পরীক্ষা চলে আসে যেন আমরা অ্যান্সার করতে পারি, কারণ রিলেট করে এই প্রশ্নটা আসতে পারে। এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে ওর যে পটকা বা বায়ুথলি, এই পটকা নিয়ে আমরা ইনশাল্লাহ পড়বো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমরা এর যেই রুই মাছের যে আইস বা সাইক্লোয়েড ধরনের আইস, এই আইসের গঠনটা আমরা একটু পড়ে রাখবো রিস্ক ফ্রি থাকার জন্য। তাহলে আমরা ইনশাল্লাহ এই পার্টটুকু আমরা কাভার করবো, রুই মাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমার লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, বাট ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃতভাবে হোক বাঁকা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এখন ওকে আছে। তাহলে আমরা ইনশাল্লাহ এখন শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো, রুই মাছ টপিকটা এটা নিয়ে কিছু কিছু আইডিয়া আমাদের অধ্যায় একে আছে, মানে প্রাণীর শ্রেণীবিন্যাস যখন আমরা পড়ি, এটার মধ্যে এক ধরনের মাছ আছে যাদেরকে আমরা বলি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আমরা ওদেরকে বলি একটিনোপটেরিজি। কি বলি? একটিনোপটেরিজি। একটিনোপটেরিজির বাংলা কি? একটিনোপটেরিজির বাংলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। ওকে, তাহলে একটিনোপটেরিজির বাংলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তাহলে রুই মাছ হচ্ছে মূলত সেই একটিনোপটেরিজি শ্রেণীর মধ্যে পড়েছে। একটিনোপটেরিজি। ওকে, রুই মাছ হচ্ছে মূলত সেই একটিনোপটেরিজি এই শ্রেণীর মধ্যে পড়েছে। একটিনোপটেরিজি কারা? একটিনোপটেরিজি হচ্ছে সেই সকল মাছ যাদের পাখনার মধ্যে অনেকগুলো রশ্মি আছে। পাখনাগুলো কেমন হবে? রশ্মিময় কিরকম ভাইয়া? তোমরা সবাই জানো আমরা যখন রুই মাছ ছোটবেলায় রুই মাছ আঁকি বা মাছ আঁকতাম, মাছের যে পাখনা আঁকতাম, এই পাখনার মধ্যে দেখবা আমরা ডিজাইন করে কিন্তু এরকম দাগ দিতাম, রাইট? এগুলো হচ্ছে রশ্মি। তাহলে রুই মাছের যে পাখনাগুলো আছে, পাখনাগুলোর মধ্যে রশ্মি আছে। হ্যাঁ, নেক্সট খুবই ইম্পর্টেন্ট, রশ্মিময় পাখনা বিশিষ্ট এই যে মাছগুলো আছে, এরা সবাই হলো অস্থিময়। সবাই কেমন? অস্থিময়। সবাই হাড্ডি দিয়ে তৈরি হচ্ছে। আমরা সবাই মাছ খাওয়ার সময়, রুই মাছ খাওয়ার সময় কাটা পাই, তাহলে মাছের মধ্যে কাটা আছে, অস্থি আছে। ওকে, আচ্ছা, নেক্সট ভাইয়া রুই মাছের যে আইস, খেয়াল করো, রুই মাছের যে আইস, এই আইসটাকে আমরা বলি সাইক্লয়েড ধরনের। তো রুই মাছের যে আইস, এই আইসটাকে আমরা কি বলি? এই আইসটাকে আমরা বলি সাইক্লয়েড ধরনের, মানে গোলাকার। এবং আমরা ছবি আঁকে দেখাবো ভাইয়া এরকম টাইপের রুই মাছের আইসটা, অনেকটা এরকম টাইপের। হ্যাঁ, একটু গোলাকার শেপ। তোমরা আইস তো সবাই জানো। এই আইসের মধ্যে সবাই একটু খেয়াল করো, এই নিচের অংশটা হচ্ছে প্রথিত অংশ, মানে যেটা মাছের মধ্যে ঢুকানো থাকে, আর উপরের অংশটা হচ্ছে মাছের আমরা বাইরে দেখতে পাই। এই উপরের যে অংশটা আছে, এই উপরের অংশের মাঝখানে এই একদম গোলা দিলাম, এটা বলে ফোকাস। একদম সেন্টারে এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। কি বলা হয়? ফোকাস। একদম মাঝখানে পয়েন্টটাকে বলা হয় ফোকাস। ওকে, আচ্ছা, এরপরে এই যে অংশটা, এই ফোকাসটাকে ঘিরে এভাবে করে এরকম গোলাকারে রেখা থাকে। ফোকাসটাকে ঘিরে এভাবে গোলাকারে রেখা থাকে। তো এই রেখাটা হচ্ছে এরকম। আমি তো একটু ছোট আঁকছি, তুমি যেমন বড় করে আঁকবা এটা আরো সুন্দর হবে। হ্যাঁ, এই ফোকাসটাকে ঘিরে এরকম ভাবে রেখা থাকে। এই যে ফোকাসটাকে ঘিরে এরকম ভাবে রেখা থাকে, গোলাকারে রেখা থাকে। এই যে উঁচা নিচু এরকম রেখাগুলো আছে, এবং এদের মধ্যে কিছু রেখা আছে যেটা বছরে একটা করে বছরে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি বাৎসরিক বৃদ্ধি রেখা। তো যাই হোক, এই যে পার্টগুলো, এটা হচ্ছে আইসের অংশ। আমরা ইনশাল্লাহ আইসের অংশ আমরা একটু আইডিয়া নিলাম, তারপর ইনশাল্লাহ আমি এটা ছবিটা আবার আঁকবো। চলে আসি এরপরে। দেখো ভাইয়া, আমরা চলে আসি রুই মাছের যে লেজ। রুই মাছের লেজটা কেমন হয়? রুই মাছ বা অস্থিময় যত মাছ আছে, বুঝছো, এই যে একটিনোপটেরিজির মধ্যে যে মাছগুলো আছে, অস্থিময় মাছ না, মানে যাদের রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, একটিনোপটেরিজি ক্লাসের মধ্যে যারা পড়েছে, একটিনোপটেরিজি শ্রেণীর মধ্যে যারা পড়েছে, এদের সবার লেজটা হচ্ছে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে লেজটা হচ্ছে এরকম, এই যে এরকম। অর্থাৎ লেজটাকে তুমি যদি মাঝখান দিয়ে ভাগ করো, ঠিক মাঝখান দিয়ে ভাগ করো, দুইটা অংশ সমান সমান, দুইটা উপরের অংশ নিচের অংশ সমান সমান, এই ধরনের লেজকে আমরা বলি হোমো সার্কেল। হোমো মানে একই,
এই ধরনের লেজকে আমরা বলি হোমো সার্কাল। দুইটা অংশ মাঝখান দিয়ে ভাগ করলে সমান সমান একদম বৃত্তাকার মতো আছে, আমরা এটাকে বলি হোমো সার্কাল। ওকে, তাহলে রুই মাছের লেজটা কেমন হয়? হোমো সার্কাল ধরনের হয়। নেক্সট ভাইয়া, আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। রুই মাছের শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা। আমরা সবাই জানি ফুলকা অনেকগুলো ফুলকা সূত্রকে সমন্বয়ে তৈরি হয়, খুবই ইজি। তো রুই মাছ যেহেতু পানিতে থাকে, পানিতে যারা থাকে ওরা ফুলকা দিয়ে শ্বাস নেয়। রুই মাছের ফুলকা সংখ্যা হচ্ছে 4 জোড়া। ফুলকা সংখ্যা হচ্ছে 4 জোড়া। আমরা একটা শব্দ আছে ব্রাঙ্কিয়াল, এই ব্রাঙ্কিয়াল দিয়ে আমরা মূলত ফুলকাটাকে বুঝাবো। ঠিক আছে, আমি তোকে বলে দিলাম, ব্রাঙ্কিয়াল দিয়ে আমরা রুই মাছের ক্ষেত্রে ফুলকাটাকে বুঝাবো। ঠিক আছে, ব্রাঙ্কিয়াল ধমনী, যে ধমনী ফুলকার সাথে সংশ্লিষ্ট। ওকে, ফুলকা থেকে ফুলকার দিকে যাবে বা ফুলকা থেকে আসবে, এগুলো হচ্ছে ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকার দিকে যেগুলো যাবে অন্তর্বাহী, মানে ফুলকার দিকে যাচ্ছে, আর যেগুলো ফুলকা থেকে বের হচ্ছে, মানে ফুলকার আশপাশ থেকে বের হয়ে রক্ত নিয়ে আসতেছে, এগুলো ফুলকা থেকে বাইরে বের হচ্ছে, বহির্বাহী। ওকে, তাহলে ব্রাঙ্কিয়াল ধমনী 2 রকমের আছে, আমরা ইনশাআল্লাহ দেখবো। একটা আমরা আইডিয়া পেলাম। আমরা এখন চলে যাই মেইন রুই মাছের রক্ত সংবহনতন্ত্রে। ভাইয়া, এই যে রুই মাছ যারা আছে, মাছের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্টে দেখি ভাই লিখি রক্ত সংবহনতন্ত্র। তো নর্মালি রক্ত সংবহনতন্ত্রের মধ্যে অবশ্যই রক্ত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? রক্ত অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই তার মধ্যে ধমনী, শিরা, কৌশিক জালিকা, এরকম বিভিন্ন রক্ত বাহিকাগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আর তার হৃৎপিণ্ড একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? এই কয়েকটা বিষয় নিয়েই তো রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়, সিম্পল কথা। তো এই তিনটা মোটামুটি মেইন কনসেপ্ট রক্ত সংবহনতন্ত্র গঠিত হওয়ার জন্য। এই তিনটা জিনিস লাগবেই, তাই না? রক্ত লাগবে, শুধু রক্ত দিয়েই তো হবে না, ধমনী, শিরা, বিভিন্ন রক্তবাহিকা লাগবে, আর হৃৎপিণ্ড লাগবে। তো আমরা এখানে খেয়াল করো, যেহেতু আমরা ধমনীতন্ত্রটাকে মেইনলি ফোকাস দিয়ে ইনশাল্লাহ পড়বো, তো আমরা ধমনীতন্ত্রের এই পার্টটাকে বেশি জোর দিব। খেয়াল করে দেখো, রক্তের মধ্যে নর্মালি খুবই কমন কনসেপ্ট, রুই মাছের রক্ত হচ্ছে লাল কালার। লাল কালার রক্ত, তার মানে রুই মাছের রক্তে নিশ্চয়ই লোহিত রক্তকণিকা আছে। এক্স্যাক্টলি ভাইয়া, রুই মাছের রক্তকণিকা হচ্ছে 2 ধরনের। রক্ত আমরা জানি রক্ত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তের 2টা পার্ট থাকে, এটা আমরা রক্ত অধ্যায়ে পড়েছি, রক্তরস আর রক্তকণিকা। রুই মাছের রক্তকণিকা 2 ধরনের, একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এখন কাহিনী হচ্ছে শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা অনুচক্রিকা কিন্তু রুই মাছের নাই, এই জন্য রুই মাছের কোনো অংশ যদি কেটে যায় ও রক্ত জমাট বাঁধবে না। ওকে, আচ্ছা, কিন্তু পার্থক্য কি দিলে মানুষের সাথে ডেফিনেটলি কিছু না কিছু জায়গায় তো পার্থক্য আছে বা হওয়া উচিত। আসলেই রুই মাছের যে আরবিসি, ওর মধ্যে নিউক্লিয়াস আছে। আমরা জানি মানুষের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকায়। রুই মাছের বেলায় নিউক্লিয়াস আছে এবং আকৃতি হচ্ছে ডিম্বাকার, মানুষের বেলায় দিয়ে বোতল চাকতির মতো হয়। আর ডাব্লিউসি এটা হচ্ছে এমিবার মতো দেখতে, আমরা এটাকে বলি এমিবার মতো, এমিবোসাইট দেখতে। এটা কিসের মতো হয়? এমিবার মতো দেখতে হয়। আমরা এটাকে অনেক সময়ের জন্য ডাব্লিউসি বলি না, আমরা বলি যে শ্বেত রক্তকণিকাকে আমরা এমিবোসাইট বলি, এমিবার মতো দেখতে, এমিবোসাইট। ওকে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তুমি ইনশাআল্লাহ পড়ে ফেললাম। ধমনীতন্ত্রটা আমরা আলাদা করে পড়বো, সেখানে আমি লিখতেছি না। চলে আসে হৃৎপিণ্ড। ভাই খেয়াল করো, রুই মাছের বা যে কোনো মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। 2টা প্রকোষ্ঠ থাকে, একটা প্রকোষ্ঠকে আমরা বলি এট্রিয়াম, আরেকটা প্রকোষ্ঠকে আমরা বলি ভেন্ট্রিকল। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 2টা। একটাকে আমরা বলি এট্রিয়াম, আরেকটাকে আমরা বলি ভেন্ট্রিকল। ওকে, ইনশাল্লাহ পারবো। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 2টা, একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আমরা এখন হৃৎপিণ্ডটা একটু ভালো করে ইনশাল্লাহ পড়বো, কারণ একটা পরীক্ষা আসে। খেয়াল করে দেখো ভাই, রুই মাছের হার্ট বা রুই মাছের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ আছে কয়টা? 2টা প্রকোষ্ঠ। কিন্তু মনে রাখবা, ফার্স্ট অফ অল, রুই মাছের যে হার্ট শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, অনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না। শুধু কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই জন্য তাকে আরেকটা নামে ডাকা হয়। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা এটা মূলত ভেইনের কাজ বা শিরার কাজ। এটা আমাদের বডিতে নর্মালি শিরা করে বা ভেইন করে। যেহেতু রুই মাছের হার্টটা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এই জন্য এই হার্টটাকে বলা হয় ভেনাস হার্ট। এই জন্য রুই মাছের বেলায় হৃৎপিণ্ডটাকে, হার্টটাকে আমরা কি বলি? ভেনাস হার্ট, যেহেতু শুধুমাত্র ভেইনের মতো কাজ করে সে। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে মেইন প্রকোষ্ঠ 2টা আছে, এটা আমরা জানি। তাহলে মেইন প্রকোষ্ঠ আছে 2টা। ওকে ফাইন, মেইন প্রকোষ্ঠ আছে 2টা, ভেরি ইজি। এবং তারপরে আমরা এখন বাকিগুলো দেখবো আর কি কি আছে। একটা ছোট্ট একটা উপপ্রকোষ্ঠ আছে, আমি এখন দেখাবো, সবাই খেয়াল করো। ফার্স্টে দেখো, ধরো এখানে একটা শিরা আসছে, আবার এখানে একটা শিরা আসছে, অনেকগুলো শিরা আসছে, এসে ছোট্ট একটা প্রকোষ্ঠ তৈরি করে। এই ছোট্ট জায়গাটাই একটা প্রকোষ্ঠ। আচ্ছা, নেক্সট এটাকে এরকম করে দিলাম। এই খেয়াল করছো ছবিটা কিভাবে আঁকছি? এরকম করে দিছি। তোমরা এটা তো সবাই আঁকতে পারবা। ফার্স্টে নিচে দাগগুলো দিছি, তারপর এটাকে বাড়ায় এরকম করছি। তুমি আবার ধাপগুলো খেয়াল করবা, কোনটার পর কি আঁকতেছি, তোমার জন্য ইজি হবে।
ওকে, নেক্সট খেয়াল করো ভাইয়া, এই যে একটা পাতিলের মতো আঁকছি, রাইট? খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এটা বড় প্রকোষ্ঠ আঁকছি, এটাই হচ্ছে ভেন্ট্রিকল, এটাই হচ্ছে রুই মাছের ভেন্ট্রিকল। একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল থাকে, এই হচ্ছে ভেন্ট্রিকল, আর এই হচ্ছে তার এট্রিয়াম। তাহলে খেয়াল করো, একটা এট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল থাকে, তাহলে এই হচ্ছে তার, এই হচ্ছে তার এট্রিয়াম। তাহলে একটা এট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল থাকে, এই হচ্ছে তার এট্রিয়াম, এই হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা, ভেন্ট্রিকল থেকে খেয়াল করে দেখো এরোটা বের হয়। এখন মজার বিষয় হচ্ছে এরোটা বের হওয়ার আগে, এরোটা, এই যে এরোটা বের হয়েছে, খেয়াল করে দেখো, এর হচ্ছে এরোটা, ভেন্ট্রাল এরোটা, ভেন্ট্রাল এরোটা, খেয়াল করে দেখো, ভেন্ট্রাল এরোটা, খেয়াল করে দেখো, এই যে এরোটা বের হয়েছে, এই এরোটা যে বের হওয়ার সময় এই জায়গাটা একটা ফুলা থাকে, একটা স্ফীত অংশ, দেখছো? এই জায়গায় একটু মার্ক করে দিয়ে অন্য কালার দিয়ে দেখো, এই জায়গাটা একটা স্ফীত বা এই জায়গাটা একটা ফুলা, এই জায়গাটা একটা স্ফীত বা এই জায়গাটা ফুলা, এই ফুলা অংশটা কিন্তু এরোটারই অংশ। তাহলে ভেন্ট্রিকলের পর থেকেই এরোটা শুরু হয়ে গেছে, কিন্তু এরোটার শুরুর জায়গাটা একটু ফুলা থাকে, এই এরোটার জায়গাটা একটু বাল্বের মতো ফুলা। ওকে, তাহলে খেয়াল করো, এই যে ফুলা অংশটা এটা কিন্তু এরোটারই পার্ট। ওকে, এরোটারই পার্ট। এই যে বাল্বের মতো ফুলা, এটাকে বলে বালবাস আর্টারিওসাস, এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। তাহলে খেয়াল করো, বালবাস আর্টারিওসাস এটা কিন্তু এরোটার অংশ, তাই না? এটা কিন্তু ভেন্ট্রিকলের অংশ না, হার্টের অংশ না, খেয়াল করবা। তাহলে একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, আর এখানে যে একটা উপপ্রকোষ্ঠ, একটা ছোট্ট আকৃতির প্রকোষ্ঠ, এখানে শিরাগুলো এসে মিলিত হয়েছে, এই উপপ্রকোষ্ঠটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। এই উপপ্রকোষ্ঠটাকে কি বলে? সাইনাস ভেনোসাস। এই হচ্ছে ভাইয়া রুই মাছের হৃৎপিণ্ডের গঠন চিত্র, রুই মাছের হৃৎপিণ্ড শেষ। ওকে, এই হয়ে গেছে আমাদের রুই মাছের হৃৎপিণ্ড। তাহলে খেয়াল করে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কি আছে? রুই মাছের হৃৎপিণ্ডে একটা এট্রিয়াম আছে, একটা ভেন্ট্রিকল আছে। তাহলে একটা প্রকোষ্ঠ, আরেকটা প্রকোষ্ঠ। সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা? ভেন্ট্রিকল, তুমি ছবি দেখতে পাচ্ছ। নেক্সট, একটা উপপ্রকোষ্ঠ আছে, এর নাম হলো সাইনাস ভেনোসাস। ওকে, এখানে শিরাগুলো এসে মিলিত হয়েছে। নেক্সট, এই যে ভেন্ট্রাল এরোটা, এরোটা বের হয়েছে, স্বাভাবিক এরোটা তো বের হবে, হার্ট থেকে এরোটা বের হয়, আমরা সবাই জানি, আমাদের মানুষের বেলায় এরোটা বের হয়েছিল, আরও অনেক রক্তবাহিকা বের হয়, ওটা এত বেশি উন্নত না, এই জন্য একটু কমই। তো এই যে এরোটার স্ফীত অংশ, ফুল অংশ, এই ফুল অংশটাকে বলা হয় বালবাস আর্টেরিওসাস। এই ফুল অংশটাকে আমরা কি বলবো? বালবাস আর্টেরিওসাস। এই ফুলা অংশ দিয়ে, তাহলে এই কানেকশনটা তৈরি হয়েছে, এরোটার শুরুর সময় একটা ফুলা অংশ, তাহলে কিন্তু এরোটার অংশ, এইটা রুই মাছের হার্টের অংশ না। তাহলে আমরা ইনশাল্লাহ এখন পারবো। দেখো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে ঢুকে, সবাই একটু খেয়াল করো। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা সব এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এখানে এট্রিয়ামে আসে, এট্রিয়াম থেকে এখানে মাঝখানে এই দরজা দিয়ে চলে যায়, এখানে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে এখানে এই এরোটা দিয়ে, এই এরোটা দিয়ে চলে যায় ফুলকার কাছে। কই চলে যাবে? ফুলকার কাছে। ফুলকা কি করবে? মাছের ফুলকা কার্বন ডাইঅক্সাইডটাকে পরবর্তীতে বের করে দিবে, দিয়ে অক্সিজেন গ্রহণ করবে। এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ইজি পাথওয়ে, বুঝছো? এমনি ঢুকছে, এমনি বেরিয়েছে, এই যে সিম্পল কথা, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু জিনিস তোমরা খেয়াল করো, এখানে অবশ্যই একটা এক্সট্রা জিনিস তুমি মনে রাখবা, সবুজ কালার দিয়ে দেখাই, এখানে অনেকগুলো কপাটিকা আছে। সরি, রুই মাছের মধ্যে কি আছে? রুই মাছের মধ্যেও এরকম কপাটিকা আছে। কপাটিকা মানে দরজা, কপাটিকা মানে দরজা, তুমি সবাই জানো। কপাটিকা কোথায় কোথায় আছে খেয়াল করো, এই যে সাইনাস ভেনোসাস এবং এট্রিয়ামের মুখে একটা কপাটিকা আছে, দরজা আছে, এটাকে বলা হয় সাইনো এট্রিয়াল কপাটিকা। নামটা শুনলে বুঝতে পারতেছো কানেকশন, সাইনাস ভেনোসাস এবং এট্রিয়ামের মাঝখানে আছে, এই জন্য সাইনো এট্রিয়াল কপাটিকা। এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে আছে, নাম কি? এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর ভেন্ট্রিকুলো বালবাস বা ভেন্ট্রিকুলো বালবো কপাটিকা, এটা হচ্ছে এই তাদের এই জাংশনে। তাহলে তিনটা দরজা আছে, আগেরটার সাথে পরেরটার নাম, দুইটার নাম অ্যাড করে দিলেই কপাটিকার নাম হয়ে গেছে, সাইনো এট্রিয়াল কপাটিকা। এট্রিয়ামের সাথে ভেন্ট্রিকল, তাহলে এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে আমরা আলহামদুলিল্লাহ তিনটা কপাটিকার নামও পড়ে ফেলছি। এগুলো যদি তুমি লিখে দাও, তিনটা কপাটিকার নাম, তোমার অলরেডি তোমার লেখার জায়গা বাড়বে এবং অনেক বেশি তুমি লিখতেও পারবা। তাহলে এই হয়ে গেছে ভাইয়া রুই মাছের হার্ট। ওকে, তাহলে আমরা এখন চলে যাবো রুই মাছের ধমনীতন্ত্র, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। চলে আসি ধমনীতন্ত্র, রুই মাছের ধমনীতন্ত্র। এখন এটা একটু সবাই ইনশাল্লাহ ভালো করে খেয়াল করো, তাহলে ভালো মতো তুমি এটা মনে রাখতে পারবা। ধমনীতন্ত্র আঁকার সময় সবাই একটা হার্টটা আঁকতে হয়, বুঝছো? ধমনীতন্ত্র আঁকার সময় হার্টটা আঁকতে হয়। এখন হার্টটা একটু বেশি ঝামেলা করে না এঁকে আমরা একটু সিম্পল এঁকে দিই। এখানে ঢুকছে, এখানে শিরাটিরা ঢুকছে, ওকে খেয়াল করো, এই যে হাড়টা বেঁকে ফেললাম, এই যে
বালবাস আঠারোসটা এঁকে দিয়ে এই এরোটাকে বড় করে দিলাম, বুঝছো? এরোটাকে বড় করে দিলাম। এবার আমি ছবিটা আঁকবো, এত বড় না করে একটু মোটামুটি বড় করি, একটু বড় করে দিলাম। হ্যাঁ, তাহলে এরোটা উপরের দিকে উঠছে। ওকে, তাহলে বুঝে গেছি ভাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টের মধ্যে ঢুকছে, হার্টের মধ্যে আঁকা শিখাইছি, এটা এসে এই যে এখান দিয়ে উপরের দিকে উঠলো। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে এসে, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টের মধ্যে আসছে, এসে এটা হার্টের দিকে উপরের দিকে উঠলো। রাইট, এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা হার্টের দিকে এসে এখন উপরের দিকে উঠলো। তাহলে বুঝতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখন উপরের দিকে উঠছে। কই যাবে চলো আমরা দেখি, দেখার বিষয়। প্রথম কথা, ফুলকা থাকে কয় জোড়া? 4 জোড়া। তা আমরা যে কোনো এক পাশ আঁকতে পারবো, দুই পাশ তো রাখতে পারবো না, আমরা এক পাশ আঁকি। চলো, ধরো এটা হচ্ছে একটা ফুলকা, 1 2 3 4, একটু নিচে আঁকতে হবে, 5টা আঁকতে হবে, একটা উপরের দিকে আঁকতে হবে। খেয়াল করো। ওকে, এটা একটু মনে হয় বড় হয়ে গিয়েছে, উপরেগুলো একটু সমান সমান সাইজের হলে ভালো, কারণ একটু সমান সমান সাইজে থাকবে। 3 4। ওকে, খেয়াল করো, আমি মোটামুটি 4টা ফুলকা আঁকছি। আসলে 4টা ফুলকা তো না, 4 জোড়া ফুলকা। তো আমি যখন এক পাশ আঁকতেছি, মানে আরেক পাশ, মাছের তো 2টা পাশ, আমি যদি এভাবে চিন্তা করি, এই পাশে ধরো 4টা আছে, এই পাশে 4টা আছে, তাহলে এই 4টা আমরা কম্পেয়ার করতেছি, 4টা আমরা চিন্তা করতেছি, 4টা চিন্তা করে আমরা চলে এখন আঁকবো। তাহলে রুই মাছের মধ্যে ফুলকা আছে 4 জোড়া, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আমরা এখন দেখবো হচ্ছে আসলে ফুলকার এই পজিশনগুলো কীভাবে থাকে। ফুলকা বোঝানোর জন্য আমরা এরকম দাগ টাক দিয়ে বুঝাই দেবো এটা ফুলকা আছে, এগুলো হচ্ছে ফুলকা, একটু বোঝানোর স্বার্থে হচ্ছে বুঝাই দিলাম আর কি। হ্যাঁ, এই যে ফুলকা। খেয়াল করে দেখো, আমি একটু মোটা কালার দিয়ে একবার এঁকে দিচ্ছি, সবাই একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই যে ধরো এরোটা বেরিয়েছে, এই ভেন্ট্রাল এরোটা এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে, দেখো বেশি মোটা হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে এই যে এখান থেকে বের হলো, এখানে একটা ব্রাঞ্চ, বেশি মোটা হলে ছবিটা বিশ্রী হয়ে যাবে। এখান থেকে বের হয়েছে, বের হয়ে এখানে একটা শাখা তৈরি করছে, ফুলকার দিকে গেছে। প্রথম ফুলকার উপরে, উপর থেকে নাম্বারিং শুরু করি, নাম্বারগুলো করে দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। যে এটা হচ্ছে 1 নাম্বার ফুলকা, না উপরে না নিচে মাঝখানে লিখি, এটা হচ্ছে প্রথম ফুলকা, এটা দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। ওকে, খেয়াল করো, তাহলে একটা শাখা দিছে এখানে। নেক্সট দেখো, এটা সামনের দিকে আগায়, সরি, এটা সামনের দিকে আগায়, এই যে এটার উপরে দিছে আরেকটা শাখা, এই যে। ওকে, আরেকটা ধমনী, এইটার উপরে গিয়ে এই দিছে আরেকটা ধমনী, উপরে গিয়ে আরেকটা ধমনী, এই যে। 4টা ফুলকার উপরে 4টা ফুলকার সাথে সংশ্লিষ্ট 4টা ব্রাঞ্চ দিল। ওকে, খেয়াল করে দেখো ভাইয়া, বোঝার চেষ্টা করো, এই যে ধমনীগুলো ভিতরে গেল, এগুলো কিন্তু ফুলকার দিকে গেছে। রাইট, এই জন্য এদেরকে বলে অন্তর্বাহী, এদেরকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কেন অন্তর্বাহী বলে? কারণ ব্রাঙ্কিয়াল মানে তোমাকে ভাইয়া পড়াইছি, ফুলকার দিকে যাচ্ছে, ফুলকার ভিতরে ঢুকতেছে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ভিতরে তো ঢুকবে না, মানে বোঝার সুবিধার্থে ফুলকার দিকে যাচ্ছে। কেন বলছো ফুলকার দিকে যাচ্ছে? কারণ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে এদের কাজ হচ্ছে ফুলকার দিকে যাওয়া। এই যে ফুলকার দিকে গেল, প্রত্যেকে ফুলকার দিকে যাবে। ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 জোড়া, এখানে 4টা আছে, আবার ওই পাশের জন্য 4টা, তাহলে টোটাল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে কয় জোড়া? 4 জোড়া। মনে রাখবে এখানে সবই 4, এখানে আর কোনো কিছু নাই, সবই 4 জোড়া, এটা ভুলার সুযোগ নাই। অন্তর্বাহী বহির্বাহী সবই 4 জোড়া। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা প্রথমটা পড়ে ফেললাম। প্রথমটাকে পড়া হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ প্রথমটা পড়া হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয়টা দেখবো, দ্বিতীয়টাতে কি ঘটে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডগুলোকে মোটামুটি সবাইকে ফুলকার দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো ফুলকার কাজ কি। ফুলকার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে সে বাতাসে, মানে পানির মতো পানিতে ছেড়ে দিবে, অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন সে গ্রহণ করবে পানি থেকে। তাহলে অক্সিজেন গ্রহণ করার পরে কি অবস্থা হয় দেখো, এখানে ছবিটা একটু প্যাচ গুজ আছে, আমরা তো প্যাচ গুজে যাবো না, আমরা সিম্পলভাবে আঁকবো। সিম্পলভাবে আঁকার ক্ষেত্রে আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে আমরা এরকম, দেখো ফার্স্টে এখানে একটা দিলাম 1 নাম্বার, এবং তার সাথে কানেকশন করে দিব, ধরো এখানে আরেকটা আছে 2 নাম্বার। ওকে, এদের আবার কানেকশন আছে, সেটা পরে আমি দেখাচ্ছি, বাট আমরা ফার্স্টে এই দুটাকে নিব। তাহলে দেখো, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার মার্কিং করে দিলাম। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড, এই 2টা ধমনী একসাথে মিলে তৈরি করে, সরি, 2টা মিলে একসাথে মিলে তৈরি করে একটা ল্যাটারাল অ্যাওর্টা। কি তৈরি করে? ল্যাটারাল অ্যাওর্টা। এটা কি? ল্যাটারাল অ্যাওর্টা। ল্যাটারাল মানে পার্শ্বীয় মহাধমনী। পার্শ্বীয় মহাধমনী কিরকম খেয়াল করে দেখো, ধরো তুমি, আমার কাছে একটা বই আছে, এই যে দেখো, ধরো আমার কাছে একটা বই আছে, তাহলে এবার সবাই একটু ভালো করে দেখো, এখান থেকে মনে করো 1 নাম্বারটা বের হয়েছে, 2 নাম্বারটা বের হয়েছে, বের হয়ে এই যে বইয়ের এই বরাবর একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করছে। কি তৈরি করছে? একটা ল্যাটারাল অ্যাওর্টা। ওকে, লম্বা হয়ে একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করছে। ঠিক একইভাবে মাছের এই পাশে যেরকম একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হইলো, মাছের ওই পাশেও আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হবে। ওকে,
এই দুইটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হবে। আমরা তাহলে দুইটা ল্যাটারাল অ্যাওর্টা আঁকবো, যদিও আমরা এই পাশটা আঁকি না, কিন্তু উপরের দুইটাই আমরা আঁকবো। তাহলে বলতো ল্যাটারাল অ্যাওর্টা কয়টা হবে? দুইটা। এই পাশের 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা মিলে তৈরি করছে ল্যাটারাল অ্যাওর্টা। ওকে, তাহলে আশা করি সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছো। 1 নাম্বার এবং 2 নাম্বারটা মিলে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই 3 নাম্বারটা কি করবে? 3 নাম্বার এবং 4 নাম্বার ওরা, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বারটা ওরা আগে নিজেরা যুক্ত হবে, যুক্ত হয়ে তারপর ওরা ল্যাটারাল অ্যাওর্টায় যুক্ত হয়। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার যারা আছে ওরা আগে, 3 নাম্বার এবং 4 নাম্বার যারা আছে ওরা আগে নিজেরা যুক্ত হয়, এরপরে ওরা ল্যাটারাল অ্যাওর্টার সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি। দেখো এই রক্তবাহিকাগুলা, সবাই খেয়াল করো, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ফুলকা থেকে বের হচ্ছে, রাইট? এই অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ফুলকা থেকে বের হচ্ছে, এই যে ফুলকা থেকে বের হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, যেহেতু বের হচ্ছে এই জন্য আমরা এটাকে বলি বহির্বাহী। ফুলকা থেকে বাইরের দিকে বের হচ্ছে, বাইরের দিকে বলতে কি মানে ফুলকা থেকে শরীরের দিকে যাচ্ছে, তা আমরা বলি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কি বলি? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটাও 4 জোড়া। ওকে, এটাও 4 জোড়া, এটা ভুল করার সুযোগ নাই, এটাও 4 জোড়া বাইরের দিকে যাচ্ছে। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝে গেছি, তাহলে ল্যাটারাল অ্যাওর্টা সবাই চিনে গেছি। তাহলে আলহামদুলিল্লাহ ঠিক একইভাবে যেটা বললাম ভাইয়া, ল্যাটারাল অ্যাওর্টা ওখানেও একটা থাকবে, ওই যে ওই পাশে আরেকটা থাকবে, এই যে ধরো এরকম একটা আছে, আরেকটা আছে। ওকে, এই যে তাহলে ল্যাটারাল অ্যাওর্টা ওই পাশে একটা আছে, খেয়াল করছো? বুঝছো তো সবাই এটা কিভাবে দুইটা আঁকছি? আরেকটা আমি আঁকি নাই কেন? ওই যে ওই পাশে আরেকটা আছে, এই যে এখানে একটা ছিল 1 নাম্বার 2 নাম্বার 3 এবং 4 এর জন্য একটা কানেকশন ছিল, মনে আছে? ওই পৃষ্ঠার জন্য। তাহলে এটা যদি মাছ হয়ে থাকে, মাছের এই পাশে যেরকম এই প্রস্থচ্ছেদ বরাবর একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হয়েছে, ওই পাশ থেকেও এসে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হবে। তারা মিলে এই জায়গাটা তৈরি করছে, রাইট? তারা মিলে এই জায়গাটা তৈরি করবে। এই যে তারা মিলে এই জায়গাটা তৈরি করতেছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা তৈরি করছে, এই যে একটা বৃত্তাকার একটা গঠন তৈরি করছে, এই গঠনের নাম আছে ভাইয়া, এই গঠনটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এই গঠনটাকে বলা হয় সার্কিউলাস, এই দুইজন মিলে যে স্ট্রাকচার তৈরি করছে এই গঠনটাকে বলে সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস সেফালিকাস। ওকে, সার্কিউলাস সেফালিকাস। এবং তুমি খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, এখানে ভাই অলরেডি পড়াইছি, এই প্রত্যেকটা হচ্ছে একটা ল্যাটারাল অ্যাওর্টা, প্রত্যেকটা হচ্ছে কি একটা ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় মহাধমনী। এই যে পাশে, দুই পাশে, হ্যাঁ, উপরে একটা, এই পাশে একটা, ডানে একটা, বামে একটা, দুইটা পার্শ্বীয় উপরের দিকে, হ্যাঁ, ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝে গেছি। তাহলে এই যেটা যদি আমাদের আলহামদুলিল্লাহ বোঝানো হয়ে থাকে, আমরা এখন চলে যাব হচ্ছে সামনের দিকে এবং পিছনের দিকে কি কি ধমনী বের হয়। খেয়াল করে দেখো, তাহলে এতটুকু আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার কিভাবে আসছি তোমরা দেখছো। আচ্ছা, এখন রক্তবাহিকতা বসে থাকবে না, সামনের দিকে বের হবে, পিছন দিকে বের হবে। খেয়াল করো, এই সামনের দিকে যাবে ক্যারোটিড ধমনী, মাথার দিকে যাবে কোনটা? ক্যারোটিড ধমনী। তাহলে মাথার দিকে যাবে ক্যারোটিড ধমনী, আর পিছনের দিকে যে মোটা ধমনীটা নামছে এটার নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। পিছনের দিকে নামছে এই ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা অনেকগুলো শাখা তৈরি করবে, যেমন ধরো পৃষ্ঠে সাপ্লাই করবে প্যারাইটাল ধমনী, এরপরে বক্ষ অঞ্চলে পাখনার ওই বক্ষ পাখনা ওই জায়গাটা সাপ্লাই করবে সাবক্লেভিয়ান ধমনী, এরপরে ধরো কডাল ধমনী লেজে সাপ্লাই করবে। এরকম বিভিন্ন ধমনীর নাম তো তোমাদের বইয়ে লেখা আছে। রেনাল ধমনী যেমন বৃক্কের দিকে সাপ্লাই করবে, তোমরা নাম শুনে বুঝতে পারবে, হ্যাঁ, বৃক্কের রক্ত সরবরাহ করে রেনাল ধমনী, শ্রোণী পাখনায় সরবরাহ করে ইলিয়াক ধমনী। এটা এমসিকিউ ক্লাসে আমি পড়েছি, আমরা এমসিকিউ ওয়ানশটটা দেখে ফেলবো ইনশাল্লাহ, তাহলে এমসিকিউ গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডরসাল অ্যাওর্টার মাধ্যমে এই যে অক্সিজেনযুক্ত রক্ত, এই অক্সিজেনযুক্ত রক্তগুলো আইসে এই শরীরের বিভিন্ন জায়গায় যাবে, কিছু অংশ মাথা দিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অক্সিজেনযুক্ত রক্ত, হ্যাঁ। তাহলে ডরসাল অ্যাওর্টা এসে অনেকগুলো শাখা তৈরি করবে। আমি আবারও বলি, পৃষ্ঠের দিকে যাচ্ছে পথে প্যারাইটাল ধমনী, লেজের দিকে যাচ্ছে কডাল ধমনী, কডালের লতে লেজ শেষ। এরপরে শ্রোণী পাখনায় যাচ্ছে ইলিয়াক ধমনী। তোমরা জানো ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস মানুষের শ্রোণী অঞ্চলের দিকে একটা হাড্ডির অংশ, শ্রোণী পাখনায় যাচ্ছে ইলিয়াক ধমনী। এরপরে রেনাল মানে বৃক্ক, বৃক্কে সাপ্লাই করে রেনাল ধমনী। বক্ষ সাবক্লেভিয়ান, ক্লেভিকল থাকে আমাদের এই দিকে বুকের দিকে উপরের দিকে, সাবক্লেভিয়ান ধমনী। তাহলে ইনশাআল্লাহ তোমার এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে মনে থাকবে কোন শাখাটা কোথায় সাপ্লাই করে। এটা অনেকেই বুঝে না, বাট আমার বিশ্বাস আজকের পর থেকে ইনশাআল্লাহ তোমরা সবাই এটা পারবা। তোমরা সবাই আমাকে বলো, তোমরা সবাই এই ধমনী তন্ত্রটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে আলহামদুলিল্লাহ আমি এটা যদি বুঝতে পারি যে আমি সামনের দিকে যাব, সামনে মুভ করবো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রুই মাছের এই জায়গাটা, যেটা অনেকে প্যাচ লাগে। আমাকে তোমরা একটা এনশিওর করলে আমি ইনশাল্লাহ সামনের দিকে যাব। ওকে, সো হোপফুলি তোমরা সবাই এটা মনে হয় ক্লিয়ার আছো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এটা বুঝে গেছি। আমরা এখন ধমনী তন্ত্র পড়া শেষে আমরা চলে যাবো রুই মাছের ফুলকা সূত্র। খেয়াল করে দেখো, রুই মাছের ফুলকা সূত্রকের গঠন আমাদের লাগবে, ফুলকা সূত্রকের গঠন লাগবে। এখন ফুলকা সূত্রকের ছবি আঁকাটা একটু বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। এই চ্যালেঞ্জটাকে আমরা ইজি করার ইনশাল্লাহ চেষ্টা করছি। চলো
সবাই তাহলে খেয়াল করো কিভাবে ভাই ছবিটা আঁকি। ফার্স্টে হচ্ছে এরকম একটা শিঙের মধ্যে দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই দিলাম, এই দিলাম, ওকে। দিয়ে এটাকে হচ্ছে এভাবে করে দিলে গোল হয়ে যায়। ফার্স্টে এভাবে আঁকবা, তারপরে দেখো আমি এভাবে এটা দিলে এটা আরেকটু গোল হয়ে যায়। দুইটা পার্ট আমি আঁকলাম, দুইটা পার্ট আমি আঁকলাম, এরপর আমি রাবার দিয়ে মুছবো, এরপর আমি রাবার দিয়ে মুছবো। খেয়াল করে দেখো, এটা আঁকার পরে আমি রাবার দিয়ে এই জায়গাটা একটু মুছলাম, আমি রাবার দিয়ে এই জায়গাটা একটু মুছলাম। খেয়াল করো, এটা এখানে এনে একটু উঁচা করে দিব, একটু একটু ফুলা করে দিয়ে তারপরে এখানে দিলাম। আর এটাও এদিকে নিচের দিকে, এটাও তুমি এটাও এই নিচের দিকে এনে এখানে বাড়াই দিব। এই হয়ে গেছে ফুলকা রেকার। এটা কি ফুলকা রেকার, তাহলে ফুলকা রেকার এঁকে ফেলছি, ওকে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি বেসিক কাঠামো কিন্তু আঁকা শেষ। সবাইকে দেখছো কীভাবে আঁকছি, সুন্দর করে মিলাই দিছি, নিচেটা গোল দিয়ে দিছি, তারপর মাঝখানে একটু মুছি একটু ফুলাই দিছি। তুমি যদি একবার আঁকতে পারো, ভালো প্র্যাকটিস করলে আঁকতে পারবা। এখানে একটু মুছে একটা দাগ দিয়ে এরকম রেখা রেখে দিছি, তাহলে আমি দুইটা পার্ট এঁকে ফেলছি। এবার খেয়াল করে দেখো, খুবই ইজি। এই যে মাঝখানে এখানে একটা গোলা দিলাম, এটা একটু কালো করে দিলাম, ওকে। এখানে একটা গোলা দিলাম, এই গোলা দিলাম। আর এখানে থাকে সেন্ট্রাম বা বডি, এই যে বোনস পার্টটা, হাড্ডির পার্টটা, ওকে। এই যে গেল। তাহলে এখন নেক্সট এখানে এসে তুমি এটাকে একটু সুন্দর কারুকার্য করে দিতে পারো, এরকম কারুকার্য করে দিতে পারো। মাঝখানে অনেক কিছু থাকে, এটাকে দাও, কোনো সমস্যা নাই, ওটা খুব বেশি ম্যাটার করবে না। সরি সরি সরি, ওকে, ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এই পার্টটুকু আমাদের আঁকা আলহামদুলিল্লাহ শেষ। দুইটা গোলা দিছি, একটা নিচের দিকে একটা উপরের দিকে। খেয়াল করো কেন গোলাগুলো দিছি ভাইয়া। এই যে নিচের যে গোলাটা, এই নিচের যে গোলাটা, এটাই হচ্ছে অন্তর্বাহী, নিচের গোলাটাই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, নিচের গোলাটাই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ওকে। নিচের গোলাটাই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। নেক্সট উপরে যে গোলাটা দিছি এটাই হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তোমাদেরকে এটা আমি একটু আগে দেখাইছি ছবিতে, দুইটাই চার জোড়া করে থাকে, একটা অক্সিজেনযুক্ত রক্ত নেয়, একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেয়। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফুলকা রেকার, এটা হচ্ছে ফুলকা রেকার, ফুলকা রেকার। আর এই হচ্ছে উপরের দিকে যেটা রাখছি দুইটা ল্যামেলি বা ফুলকা সূত্র। এখন এর মাঝে কাহিনী কি দেখো, এরকম মাঝখানে দাগ দিবা, দাগ দিয়ে ভিতরে অনেক সুন্দর কারুকার্য চাইলে করা যায়, বাট এত সময় থাকবে না তোমার পরীক্ষা হলে। তুমি কি করবা, এরকম দাগ দেওয়ার পরে এরকম এরকম করে দিবা, এরকম 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 দাগ দিয়ে বুঝাই দিবা যে এখানে এরকম এরকম আছে। হ্যাঁ, এত কাহিনী করতে গেলে আবার পরীক্ষা হলে তুমি সময় পাবা না, এই জন্য সংক্ষেপে এরকম করে দিয়ে দিবা, বুঝছো, সংক্ষেপে এরকম করে দিয়ে দিবা, এই যে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো নাকি বোঝা নাই? তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছো। এই মাঝখানে এই যে জায়গাটা, মাঝখানে এই যে জায়গাটা, এটাকে বলে আন্তঃফুলকা ব্যবধায়ক। মাঝখানে এই জায়গাটাকে বলে আন্তঃফুলকা ব্যবধায়ক, অর্থাৎ দুইটা ফুলকা সুতাটাকে আলাদা করছে, আন্তঃফুলকা ব্যবধায়ক, ঠিক আছে। এই হচ্ছে ফুলকা সূত্র বা ল্যামেলি, এই হচ্ছে ফুলকা সূত্র বা ল্যামেলি, দুইটা পার্ট। হ্যাঁ, তাহলে সবাই আশা করি ইনশাল্লাহ বুঝে গেছো। এই হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ ফুলকা সূত্রক। তাহলে চিত্র ফুলকা সূত্রক এটা একটু কঠিন, আগের ছবির তুলনায় একটু সামান্য কঠিন, কিন্তু আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকছি, তুমি যদি এই স্টেপে আঁকো তাহলে তোমার জন্য ইনশাল্লাহ মনে থাকাটা ইজি হবে। অনেক সময় গোল্লা কোনটার নাম অন্তর্বাহী কোনটা বহির্বাহী এটা ভুলে যায় সবাই, এটা মনে রাখবা। ভিতরের দিকে আসছে অন্তর্বাহী, বাইরের দিকে আছে বহির্বাহী, ওকে। একদম বাইরের যে চিত্রটা, বাইরের কাছাকাছি যে গোলটা আমি দিয়েছি এটা হচ্ছে বহির্বাহী, ভিতরের দিকে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে অন্তর্বাহী। তাহলে মোটামুটি তোমার ভুলার সুযোগ নাই, আর ইনশাল্লাহ তোমার ভুল হবে না, ওকে। আচ্ছা, ফাইন, তাহলে আলহামদুলিল্লাহ এগুলো আঁকা শেষ। এবার আমরা চলে আসি লাস্ট একটা জিনিস, এই যে গোলাটা আঁকছি এটা হচ্ছে ফুলকা আর্চ, অস্থিময় ফুলকা আর্চ, ফুলকা আর্চ, ওকে। এই হচ্ছে ফুলকা আর্চ। তাহলে মোটামুটি তোমার ফুলকা সূত্রক আঁকা শেষ, ওকে। খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। আশা করছি এই ছবি দেখার পরে ইনশাল্লাহ তুমি ভালো মতো পারবা, আমি তোমার নিয়ে আশাবাদী, ওকে। শ্বসন কৌশলে যাওয়ার আগে আমরা পটকাটা একটু পড়ে ফেলবো, খুবই ইম্পর্টেন্ট, ওকে। তাহলে খেয়াল করো, আমরা এখন ইনশাল্লাহ পড়বো বায়ুথলি বা পটকা, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা টপিক, বুঝছো, বায়ুথলি বা পটকা। খেয়াল করে দেখো, বায়ুথলি পটকার একটা সিম্পল কথা হলো ভাই, এটা রুই মাছের মধ্যে আছে, রুই মাছকে ভাষায় রাখতে সহায়তা করে, কারণ এর মধ্যে গ্যাস জমা থাকে, সো গ্যাসগুলো দিয়ে রুই মাছ ভেসে থাকে, খুবই সিম্পল। তো এটা হচ্ছে কিরকম দেখো, এরকম একটা ছোট্ট প্রকোষ্ঠ, একটা বড় প্রকোষ্ঠ। তো ছোটটাকে আমরা বলি অগ্র প্রকোষ্ঠ, আর বড়টাকে আমরা বলি পশ্চাৎ প্রকোষ্ঠ, বড়টাকে আমরা বলি পশ্চাৎ প্রকোষ্ঠ। হ্যাঁ, তো এই ছবিটা একটু সুন্দর করে তুমি যে রাখতে পারো প্রকোষ্ঠগুলা, এই যে অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ, ওকে। এবং খেয়াল করবা এই দুইটা প্রকোষ্ঠের মাঝখানে তুমি দেখতে পাচ্ছ একটা গর্ত আছে। এই যে দুইটা প্রকোষ্ঠের মাঝখানে যে গর্ত, আমরা এটাকে বলি খাজ।
কি বলি? খাঁজ বা গর্ত। দুইটা প্রকোষ্ঠের মাঝখানে যে গর্ত আছে আমরা এটাকে বলি খাঁজ বা গর্ত। নেক্সট ভাইয়া, এই রুই মাছের যে অন্ননালী, এই অন্ননালীর সাথে একটা কানেকশন আছে, একটা চিকন নালীর মাধ্যমে এই বায়ুথলি বা পটকার কানেকশন আছে। রুই মাছের যে অন্ননালী বা খাদ্যনালী, এই খাদ্যনালীর সাথে বা অন্ননালীর সাথে বায়ুথলি বা পটকার একটা চিকন নালী দিয়ে কানেকশন আছে। এই নালীটার নাম খুবই ইম্পর্টেন্ট, এই নালীটাকে বলা হয় নিউমেটিক নালী। নিউমেটিক নালী, তাহলে খুবই 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 ইম্পর্টেন্ট। বায়ুথলির সাথে অন্ননালীর কানেকশন, যে নালীর মাধ্যমে তাকে কি বলে? নিউমেটিক নালী। ওকে, আচ্ছা নেক্সট, রুই মাছের এখানে নিশ্চয়ই বাতাস বায়ু দিয়ে পূর্ণ। এখানে আসলে কি কি গ্যাস আছে? খুবই ইম্পর্টেন্ট, গ্যাসীয় পদার্থ আছে, আমাকে দেখতে হবে কি কি গ্যাস আছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন গ্যাস, এই জন্য আমরা বলি অক্সিজেনের ভান্ডার। ওকে, নেক্সট, অক্সিজেনের সাথে কমন একটা গ্যাস তোমরা চিনো, কার্বন ডাই অক্সাইড, একসাথে মোটামুটি সব জায়গায় আমরা পড়াশোনা করি। আর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। এই তিনটা গ্যাস থাকবে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। আলাদা পয়েন্ট আকারে লিখবা, সবচেয়ে বেশি কোনটা থাকে? অক্সিজেন গ্যাস। ওকে, নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, এই যে তোমার নিউমেটিক নালী গেল, এটা গেল। এই যে বায়ুথলির যে প্রাচীর, কয়টা লেয়ার? দুইটা স্তর, দুইটা। বাইরের যে স্তরটা, বাইরের যে লেয়ারটা, এটাকে আমরা বলি টিউনিকা এক্সটার্না। তাহলে বাইরের লেয়ারটাকে আমরা বলি টিউনিকা এক্সটার্না। আমরা সবসময় একটা কথা জানি, এক্সটার্নাল মানে বাইরে, সেটা ভুলার সুযোগ নাই। আর ভিতরের যে লেয়ার এটাকে বলে টিউনিকা ইন্টারনা। ওকে, ইন্টারনাল মানে ভিতরে আর এক্সটার্নাল মানে বাইরে। খেয়াল করে দেখো, এক্সটার্নাল মানে তো বাইরে। ম্যাক্সিমাম অঙ্গেরই এটা একটা কমন বৈশিষ্ট্য, বাইরে থাকে যোজক টিস্যু। বাইরে কি থাকে? যোজক টিস্যু থাকে। ওকে, বাইরে থাকে যোজক টিস্যু, এটা ইনশাআল্লাহ পারবো। আর ইন্টারনা মানে তো ভিতরের দিকে মোটামুটি মাংসল হয়, এবং এখানে অনেকগুলা বিষয় থাকে, যেমন অনেকগুলা লাল রঙের গ্যাস গ্রন্থি থাকে। এই গ্যাস গ্রন্থিগুলোকে ঘিরে এগুলা চারপাশে আবার তোমার অনেকগুলা কৈশিক নালিকা থাকে। এই কৈশিক নালিকাগুলোকে আমরা বলি রেটিয়া মিরাবিলিয়া। তাহলে তুমি চাইলে এই পয়েন্টগুলো তুমি অ্যাড করতে পারো, তোমার পয়েন্ট বাড়বে। রেটিয়া মিরাবিলিয়া। ওকে, রেটিয়া মিরাবিলিয়া অনেক কঠিন নাম, এই নামে অনেকগুলো কোশিক নালিকা থাকে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বায়ুথলি পটকা শেষ। এখন খেয়াল করো এটার কাজ। ভাই, বায়ুথলি বা পটকা, ফার্স্ট অফ অল এর ভিতরে বাতাস আছে, রাইট? এটা ডেফিনেটলি একটা অক্সিজেনের ভান্ডার হিসেবে কাজ করে। প্রয়োজন হলে এখান থেকে রুই মাছ অক্সিজেন পাবে, রাইট? কোনো সিচুয়েশনে। নেক্সট, এইটা রুই মাছের প্লবতা, এই যে প্লবতা মেনটেন করে, প্লবতা রক্ষা করে, রুই মাছকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। নেক্সট, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। কোনো বায়ুথলি শব্দ পর্যন্ত তৈরি করতে পারে, শব্দ উৎপাদনও করতে পারে। তাহলে আমরা পটকার অনেকগুলো কাজ শর্টকাট আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম। ওকে, তাহলে এই পটকার এই টপিকটা খেয়াল রাখবা, অনেক সময় গতে দিয়ে দেয়, তাহলে তখন যেন তুমি ছবি আঁকবা এবং এগুলো পয়েন্ট আকারে লিখবা। এগুলো যা বলছি সবগুলো পয়েন্ট আকারে লিখবা, 5-6টা পয়েন্ট হয়ে যাবে, এরপরে কাজ লিখবা, দেখবা বেশ সুন্দর করে তোমার এই প্রশ্নটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন চলে যাবো শ্বসন কৌশল এই অংশটাতে। এই অংশটা আমি ইনশাল্লাহ তোমাকে বই থেকে দেখাবো, কারণ এটা খুব বেশি আসছে এরকম না, বাট আমরা সেফ থাকার জন্য ইনশাল্লাহ পড়ে ফেলতেছি, বই থেকে জন্য দেখাই দিব। সবাই খেয়াল করো, এই ক্লাসটা নেওয়ার সময় মিনিমাম 5 বারের প্লাস মাইনাস আমার এটা কেটে গেছে, ক্লাস একবার কাটে, একবার ক্যামেরা অফ হয়ে যায়, একবার এটা হয়। যাই হোক, আমি আশা করি ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন লাস্ট কারেন্ট চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সবকিছু ওকে আছে। এখন ইনশাল্লাহ বাকি পার্টটা দেখি। লাভের হইতে শ্বসনতন্ত্র খেয়াল করে দেখো, 4 জোড়া ফুলকা ভাই পড়াইছি, এবং প্রত্যেকটা ফুলকা শাড়ি খেয়াল করে দেখো, প্রত্যেকটা অর্ধাংশকে আমরা বলি হেমিব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক, হ্যাঁ। আর পূর্ণাঙ্গ ফুলকাকে, পুরা ফুলকাটাকে আমরা বলবো হোলোব্রাঙ্ক। হোল মানে মনে রাখবো পুরোটা, তাহলে ইনশাল্লাহ মনে রাখার ইজি হবে। ওকে, আচ্ছা চলে আসি। এরপরে আমরা এইগুলো পড়াইছি, ফুলকা আর্চ, ফুলকার একার, অনেকগুলো এখানে একসাথে আছে। তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়ালটা পড়াইছি। শ্বসনতন্ত্র এটা তো পড়াইছি, এটা পড়াইছি। আচ্ছা, এগুলো লাগবে না, আমরা চলে আসি এখানে, ডিরেক্টে চলে আসি শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ। খেয়াল করে দেখো কিভাবে আসলে শ্বসন কৌশল, কিভাবে আসলে শ্বাস প্রশ্বাস মানে বাতাস আসলে ভিতরে তার মধ্যে ঢুকে পানি সে কিভাবে পানি থেকে কিভাবে অক্সিজেন নেয়। খেয়াল করে দেখো শ্বাস গ্রহণ। ভাই খেয়াল করো, শ্বাস গ্রহণের জন্য ফার্স্ট অফ অল তার বিভিন্ন পেশি, হাইপোগ্লোসাল পেশি বা হাইপোব্রাঙ্কিয়াল পেশি এবং হাইওয়েড আর্চ, ফুলকা আর্চ, সবার একসাথে ক্রিয়ায় সবাই মিলে কাজ করার মাধ্যমে গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটে। খুবই সিম্পল, ভিতরের জায়গাটা স্পেস বেরিয়ে গেল, ভিতরে স্পেস বাড়লো, প্রসারণ ঘটলো। এ সময় ফুলকা আর্চ বাইরের দিকে প্রসারিত হয়। ফুলকা আর্চ বাইরের দিকে যাবে, তখন মুখের সামনে যে কপাটিকা আছে, এই মুখের সামনে কপাটিকাটা খুলে যায়। আমি ছবি দেখাচ্ছি, কোনো টেনশন নাই। সিরিয়ালটা মনে রাখবা, ওই সব লাইন মনে রাখতে হবে না, কিছু স্পেসিফিক লাইন মনে রাখলেই হবে। তো ফার্স্ট অফ অল প্রথমে যেহেতু তুমি শ্বাস গ্রহণ করবা, এই যে
মানে ভিতরে বাতাস, পানি সহ বাতাস ঢুকবে, তাহলে ভিতরে জায়গাটা বড় লাগবে, তাহলে জায়গাটা বাতাসটা বা পানিটা ঢুকবে কোন দিক দিয়ে? মুখ দিয়ে, তাই না? এর মুখ দিয়ে পানি ঢুকে, আর এদিক দিয়ে ফুলকা দিয়ে, এই ফুলকার সাইডে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে পানিটা বের হয়ে যাবে। ওকে, তাহলে মুখ দিয়ে পানিটা ঢুকাইতে চাচ্ছ, তাহলে ভিতরে জায়গাটা প্রসারণ করবে। এই প্রসারণ ঘটার জন্য আশেপাশে যা যা আছে সবাই মিলে হেল্প করবে। কে কে হেল্প করবে? হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ, ফুলকা আর্চ, এরা সবাই একসাথে কাজ করে ভিতরের প্রসারণ ঘটাবে। মুখের এখানে যে কপাটিকা আছে, এই কপাটিকাটা খুলে যায়। ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো কি ব্যাপার, এই যে মাঝখানে এই যে মুখের এখানে যে কপাটিকা আছে, এই কপাটিকাটা খুলে যায়। ওকে, কপাটিকা খুলে গেলে খুব সুন্দর মতো পানি এখানে ঢুকলো, এবং একই সাথে কপাটিকা যখন খুলে তখন এই যে ব্রাঙ্কিয়াল ছিদ্র যেগুলো আছে, এই ব্রাঙ্কিয়াল ছিদ্রগুলো বন্ধ থাকে, যেন ভিতরে যে পানিটা ঢুকলো সেটার জন্য এনাফ পরিমাণ টাইম দিয়ে এই ফুলকাগুলোর সংস্পর্শে আসতে পারে। কারণ ফুলকাগুলো কি করবে? এই পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, এই পানি থেকে অক্সিজেন গ্রহণ করবে। ওই যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছিল, ব্রাঙ্কিয়াল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে আসছিল, এসে কার্বন ডাইঅক্সাইডগুলো ছেড়ে দিবে, আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এই অক্সিজেন ফুলকা থেকে গ্রহণ করে নিয়ে যাবে। ওকে, তাহলে এই জন্য ফার্স্টে স্পেসটাকে সময় দেওয়া হয়, এখানে পানিটা যেন থাকে। তাহলে ফার্স্টে দেখো কপাটিকা খুলে গেছে, বিভিন্নভাবে ভিতরে প্রসারিত হলো, কপাটিকা খুলে গেল, এবং একই সাথে তখন এই যে ব্রাঙ্কিয়াল ছিদ্র, হাইওয়েড আর্চটা উত্তোলিত হয়। এই হাইওয়েড আর্চটা তোমার কানকো উত্তোলিত হয়। কানকো উত্তোলিত হওয়ার কারণে তখন এই ব্রাঙ্কিয়াল ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ব্রাঙ্কিয়াল ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে ভিতরে পানিটা এখন ফুলকাগুলোকে সহজ করে ভালোভাবে ভিজাইতে পারবে, সময় পাবে। ওকে, তাহলে চলো আমরা একটা দেখি, খেয়াল করে দেখো। এই যে সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে মুখ গহ্বরের প্রকোষ্ঠের আয়তন বেড়ে যাওয়ায় খুব ইজিলি অক্সিজেন সমৃদ্ধ পানি বাইরের পরিবেশ থেকে ভিতরের দিকে ঢুকে, ভালো কথা। এ সময় কানকো সংলগ্ন ব্রাঙ্কিওস্ট্রাল পর্দা দৃঢ়ভাবে আটকে থেকে ছিদ্রটাকে বন্ধ করে দেয়, বহিঃফুলকার ছিদ্রকে বন্ধ করে দেয়। তোমার এত কিছু মনে না থাকলে তুমি এখানে লিখবা বহিঃফুলকার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে তুমি এখানে ছবিটা মনে রাখবা, এই ছবিটা মনে রাখাটা ইজি। এই যে পানি ঢুকবে, তাহলে ফার্স্ট টাইম ভিতরে প্রসারিত হবে বিভিন্ন কারণে, পেশি আর্চ সবাই মিলে প্রসারিত করলো, মৌখিক কপাটিকাগুলো খুলে যাবে, পানি ভিতরে ঢুকবে, পানিটাকে স্বাভাবিক আটকে রাখতে হবে, ফুলকাগুলো পানির সংস্পর্শে আসবে, এবং একই সাথে ব্রাঙ্কিয়াল ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে হবে। ওকে, তাহলে বুঝে গেছে পানিটা এখন ভিতরে আছে। জাস্ট এটা উল্টা হবে এখানে, তাহলে এই ছিদ্রটা খুলে যাবে, কারণ পানি এখন বের হয়ে যাবে, ছিদ্রটা খুলে যাবে, আর এই কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো এদিক দিয়ে তখন পানিটা ইজিলি বের হইতে পারবে। এই হচ্ছে শ্বাস ত্যাগ। তাহলে খুবই ইজিলি কথাবার্তা। শ্বাস ত্যাগের সময় এখানে যেরকম ফার্স্টে প্রসারিত হয়েছিল, এখানে জায়গাটা কমে যাবে, এই যে আয়তন কমে যাবে, সবার সংকোচনের ফলে আয়তন কমে যাবে, ফলে পানির উপর চাপ তৈরি হবে, যে না এখন তো আয়তন কমে গেছে, চাপ বেশি, পি সমানুপাতিক 1/v পড়ছো। তাহলে চাপ কমে, এখানে তুমি দেখতে পাচ্ছ আয়তন কমে যাবে, তাহলে পানির উপর চাপ বেড়ে যাবে, তখন পানিটা বাইরের দিকে ঠেলবে, বাইরে বের হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তখন এই পানি ব্রাঙ্কিওস্ট্রাল পর্দাটা খুলে বহিঃফুলকা ছিদ্রপথে, এই ছিদ্রপথে পানি তখন বাইরে বের হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। ওকে, তাহলে খুবই ইজি কিন্তু ভাই, আমি একটু সুন্দর করে আবার বলে দিই। দেখো, এটা ফার্স্টে প্রসারিত হলো, মৌখিক কপাটিকা খুলে যাবে, পানির ভিতরে ঢুকছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, শেষ, ফুলকা পানি দিয়ে ভিজে গেল। নেক্সট পানির ভিজা ভিজা কাজ শেষ। এখন নেক্সট কি হবে? যেহেতু পানিটা বের হইতে হবে, তাহলে ফার্স্টে আয়তন কমে যাবে, চাপ তৈরি হবে পানির উপরে, পানির ওই চাপের ঠেলায় এই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর উপর চাপ তৈরি করে পানি হচ্ছে এই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যাবে, এবং অবশ্যই মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যাবে। এটাই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। ওকে, এতটুকু ইনশাল্লাহ পারলে তুমি ভালো মতোই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আমাদের আলহামদুলিল্লাহ কিছু নেই, লাস্ট একটা কোয়েশ্চেন আছে, এটা পরে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। সে একটা কোয়েশ্চেন কি, সেটা হচ্ছে অনেকবার আসছে রুই মাছের বাহ্যিক গঠন, এই বাহ্যিক গঠনটা দেখাই ইনশাল্লাহ শেষ করে ফেলবো। খেয়াল করে দেখো, রুই মাছের বাহ্যিক গঠন, মাছ আঁকতে হবে, মাছ আঁকাটা আইস দেখাবো। খেয়াল করো, মাছ আঁকাটা খুব আমরি কিছু না। এই যে মাছ হচ্ছে এরকম আঁকি, এই যে মাছ আঁকি, এই যে মাছ আঁকা খুব কঠিন কিছু না, বাসায় একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। এই বাসায় একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ পারবা। খেয়াল করে দেখো, এই যে দিলাম মাছ, চোখ দিলাম, ওকে, এই যে দিলাম, এই হচ্ছে বক্ষ পাখনা, এই হচ্ছে বক্ষ পাখনা, এই হচ্ছে পৃষ্ঠ পাখনা। খেয়াল করছো, এই হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা হলো পৃষ্ঠ পাখনা, এখানে হচ্ছে বক্ষ পাখনা। এরপরে এই হচ্ছে তোমার ধরো এই যে শ্রোণী পাখনা, এই হচ্ছে পায়ু পাখনা, এই হচ্ছে রুই মাছের লেজ, তাই না? লেজ কি ধরনের? হোমোসার্কাল ধরনের লেজ, হচ্ছে হোমোসার্কাল ধরনের। এটা হচ্ছে পায়ু পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা। তাহলে আমি পাখনাগুলো মোটামুটি এঁকে ফেললাম, পাখনাগুলো আঁকাটা খুবই জরুরি। এটা হচ্ছে রুই মাছের মুখমণ্ডল, খুবই ইজিলি বুঝতে পারতেছে, এটা আমার বলার কিছু নাই, মাছের মুখমণ্ডল। এরপরে রুই মাছের মধ্যে আইস আছে, আইসগুলো হচ্ছে আমরা এরকম করে সাইক্লোয়েড আইস, তো আমরা এরকম এভাবে করে দিব, আইসগুলো এভাবেই থাকে। ওকে,
এই যে আইস পিছের দিকে দিলাম, বেশি তো আঁকা যাবে না, সময় থাকবে না। সাইক্লয়েড আইস, ওকে, যতটুকু পারো তুমি দিলা। এই হচ্ছে সাইক্লয়েড আইস, এই হচ্ছে সাইক্লয়েড আইস, এই হচ্ছে সাইক্লয়েড আইস। রুই মাছের আইস সাইক্লয়েড ধরনের গোলাকার, সাইক্লয়েড আইস, ঠিক আছে, সাইক্লয়েড আইস। ওকে, ইনশাল্লাহ পারবা। বারবার চেক করতেছি এই ক্লাসটা কতবার যে কাটছে আল্লাহ ভালো জানে। এরপর এখানে এখানে একটা দাগ দিবা, ডট ডট দিয়ে বুঝাইলা এটা কি, এটা হচ্ছে পার্শ্বরেখা, খুবই গুরুত্বপূর্ণ, রুই মাছের একটা গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা রুই মাছের একটা গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ, সংবেদী অঙ্গ, ওকে, উদ্দীপনা রিসিভ করে একটা গুরুত্বপূর্ণ পার্ট সংবেদী অঙ্গ। তাহলে আলহামদুলিল্লাহ রুই মাছের বাহ্যিক গঠন সবাই ইনশাল্লাহ আশা করি পারবা। এটা হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের রুই মাছের আইস। এটা পড়লে ইনশাল্লাহ রুই মাছ শেষ। খেয়াল করে দেখো আইস, ভাই খেয়াল করো, রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড, এটা আমি বলছি। এখন ছবিটা, অরিজিনাল ছবিটা কেমন আঁকবো দেখো। ফার্স্টে তুমি ইনশাল্লাহ এরকম করে দিয়ে নিবা, দিয়ে এরপরে এটাকে এঁকে দিয়ে এটাকে এরকম উপর দিকে উঠাবা, সরি এটাকে এরকম উপর দিকে উঠাবা। বারবার আমার এই অপশনটা চলে আসে। উঠানোর পরে এই জায়গাটা এই এরকম করে নামাই দিবা, এই, ওকে, নামাই দিলাম। ওকে, মাঝখানে একদম মাঝখানে এটা গোলাটা কি বলে বলো? মাঝখানের এই গোলাটা কি ভাইয়া? মাঝখানের এই গোলাটা হচ্ছে ফোকাস। মাঝখানের এই গোলাটাকে কি বলে? মাঝখানের এই গোলাটাকে বলা হয় ফোকাস। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, তুমি কি করবা, এত কাহিনী দরকার নাই, তুমি সুন্দর করে এটাকে মোটামুটি দাগ দিয়ে থাকবা, চারপাশে এরকম দাগ থাকে, এরকম চারপাশে দাগ থাকে, এগুলো সার্কুলি, কি বলে? সার্কুলি, এরকম চারপাশে দাগ থাকে, এই দাগগুলো দিয়ে যাবো একসাথে। ওকে, চারপাশে এরকম দেখছো ডিম্বাকার দাগ, তাই না? আসলে গোলাকার বলি কিন্তু ডিম্বাকার, নিচের দিকে দেখো এরকম, এই যে চারপাশে এরকম দাগ থাকে, আমরা দাগগুলো কি বলি? সার্কুলি। ওকে, খুব বেশি দিতে পারবো না, আমি যা পারছি আলহামদুলিল্লাহ দিছি। এই যে বেশি পণ্ডিতি করতে গিয়ে লাস্টটা বিলে গেছে, দেখছো? এই সমান্তরালে এরকম দাগগুলো থাকে, এই দাগগুলোকে আমরা বলবো সার্কেল আকারে থাকে, এগুলোকে বলে সার্কুলি। কি বলি? আবার কেটে গেছিল, যা খেয়াল করো, এই সার্কেল আকারে রেখাগুলোকে বলা হয় সার্কুলি। এখন দেখো এই যে আইস, এই আইসের এটা হচ্ছে অগ্র, এটা হচ্ছে পশ্চাৎ, হ্যাঁ, এই অংশটা হচ্ছে পশ্চাৎ অংশ। এবং মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখি পশ্চাৎ অংশটা, এই অংশটা ভিতর দিকে ঢুকানো থাকে। ওকে, খেয়াল করবা কিছু কিছু রেখা আছে যেটা একটু বেশি গাঢ় কালার, কিছু কিছু রেখা আছে একটু বেশি গাঢ় কালার। এই যে একটা দিলাম, আরেকটা দিলাম, এই যে গাঢ় কালার রেখাগুলো আছে ভাইয়া, এটা হচ্ছে প্রতি বছরে একটা করে হয়, প্রতি বছরে একটা করে হয় বলে বার্ষিক বৃদ্ধি রেখা বলে। কি বলে? বার্ষিক বৃদ্ধি রেখা। কি বলা হয়? বার্ষিক বৃদ্ধি রেখা। এটা আরেকটা নাম হচ্ছে এনুলি, এনুয়াল ইয়ার, মানে প্রতি বছরে একটা করে হয়, এই জন্য নাম হচ্ছে এনুলি, বার্ষিক বৃদ্ধি রেখা বা এনুলি, প্রতি বছর একটা করে হয়। ওকে, লাস্ট ওয়ান, খেয়াল করো, মাঝখানে মাঝখানে খাজ আছে, খাজ রাবার দিয়ে মুছবা, এরকম মাঝখানে মাঝখানে খাজ আছে, এই খাজগুলোকে বলে রেডি। এই যে খাজগুলোকে বলা হয়, এই বরাবর দাগগুলো বরাবর দিবা, এই খাজগুলোকে বলা হয় রেডি। তাহলে এই যে খাজগুলো ভাই দিছি, আমি তো কালার দিয়ে মুছে ফেলছি, তুমি ইনশাল্লাহ আশা করি রাবার দিয়ে মুছে মুছে ইনশাল্লাহ দিবা, এই খাজগুলোকে বলা হয় রেডি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আইসের গঠন পড়া শেষ। ওকে, আইসের গঠন পড়া শেষ, চিত্র আইস পড়া শেষ। বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি ভালো হয়। তাহলে আলহামদুলিল্লাহ রুই মাছের মোটামুটি ওয়ান শট আলহামদুলিল্লাহ যা যা লাগবে সব কিছু আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি। রুই মাছের বাহ্যিক গঠন সহ, রুই মাছের বাহ্যিক গঠন সহ আলহামদুলিল্লাহ পড়ানো শেষ। আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। কয়েক ধাপে ভিডিওটা আমার কেটে গেছে, তাও আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। তোমাদেরকে ইনশাল্লাহ এখনই আপলোড দিয়ে দিব, যেন তোমরা ইনশাল্লাহ পেয়ে যাও। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি ইনশাল্লাহ এত ইফোর্ট যেন তুমি ইনশাল্লাহ ভালো করো। আশা করি এই জিনিসগুলো তোমার ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, সবাই অন্তত পক্ষে এটা দেখার পরে টেস্ট পেপার তারপর সলভ করবা, তখন তোমার প্রিপারেশন আরো ভালো হবে। ওয়ান শট হচ্ছে তোমার পড়াশোনাটাকে একটা ধাঁচে আনার জন্য, ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার করার জন্য। বাট অবশ্যই সবাই টেস্ট পেপারটা একবার দেখবা, তখন তুমি ইনশাল্লাহ প্রশ্ন ধরতে পারবা। আবার তুমি এক্সট্রা যদি একটা প্রশ্ন এক্সট্রা করে পড়াও লাগে, ওটা তুমি একটা আইডিয়া করতে পারবা। ওকে, বাট ইম্পর্টেন্ট জিনিস যা আছে আমি আলহামদুলিল্লাহ পড়াই দিছি। ওকে, সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।